আমরা একটু লিখে দিই উপরে গুণোত্তর ধারা। সো গুণোত্তর ধারায় আমরা একটা এক্সাম্পল দেই। সো 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 সো এখানে আমাকে কিছু জিনিস শিখতে হবে। সেটা হচ্ছে প্রথম পদ। সো প্রথম পদ মানে হচ্ছে কি এ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের যে চাকরি প্রত্যাশীদের ম্যাথ বেসিক স্ট্রং কোর্স অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেটা থেকে বিসিএস এ এবং বিপিএসসি রিলেটেড চাকরিগুলোতে প্রচুর প্রশ্ন আসে, সেই চ্যাপ্টারগুলো করানোর যে একটা অনলাইন কোর্স চালু করেছি, সেই কোর্সটি 4 মাসে আমরা এই বইটি শেষ করে দিব। তো সেই কোর্সেরই ডেমো ক্লাস আজকে আমরা নিতে যাচ্ছি। আমাদের আজকে ডেমো ক্লাসটা নিব হচ্ছে সসীম ধারা। আমাদের এই যে বইটা, এই বইয়ের হচ্ছে চ্যাপ্টার 10 থেকে। সো আশা করছি এই ক্লাসটা দেখার পরে অন্তত ধারা থেকে শুধুমাত্র বিসিএস না, যে কোনো সরকারি চাকরি পরীক্ষা অথবা প্রাইভেট ব্যাংকের নিয়োগগুলোতে এই ধারা থেকে যদি আপনার প্রশ্ন আসে, আপনি 100% উত্তর করতে পারবেন, আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি। সো ধৈর্য নিয়ে ক্লাসটা দেখতে থাকুন। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে, ধারাটা হচ্ছে কি চ্যাপ্টার 13, এবং এখন পর্যন্ত এই অধ্যায়টা থেকে বিসিএস এন্ড আদার পিএসসি জবে 13টা প্রশ্ন এসেছে। কয়টা প্রশ্ন এসেছে? 13 বার, সরি 13টা না, 13 বার প্রশ্ন এসেছে। তার মানে এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা ব্যাংকে পরীক্ষা দিবেন অথবা যে কোনো সরকারি চাকরি পরীক্ষা দিবেন। তাহলে আমরা যেহেতু সিলেবাস অ্যানালাইসিস করে ফেলছি যে এই চ্যাপ্টারটা থেকে এখন পর্যন্ত 13 বার প্রশ্ন এসেছে, তার মানে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এখন আমি এই চ্যাপ্টারটা খুঁটিনাটি ধরে ধরে পড়াবো। আচ্ছা, তো তাহলে আমরা শুরু করে দেই। আচ্ছা, আমরা একটু লিখে দিই উপরে গুণোত্তর ধারা। সো গুণোত্তর ধারায় আমরা একটা এক্সাম্পল দেই। সো 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 সো এখানে আমাকে কিছু জিনিস শিখতে হবে। সেটা হচ্ছে প্রথম পদ। সো প্রথম পদ মানে হচ্ছে কি এ। আচ্ছা, আর কি শিখতে হবে বলেন তো? তম পদ, পদ সংখ্যা হচ্ছে এন। এই এনটা কিন্তু সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুই জায়গায় সেম। তাহলে এন তো আপনি শিখে গেলেন অলরেডি। আর তারপরে কি সাধারণ পদ, সাধারণ পদকে বলা হচ্ছে আর। তাহলে আমরা সমান্তর ধারায় শিখছিলাম হচ্ছে কি সাধারণ অন্তর, আর গুণোত্তর ধারায় শিখলাম আমরা কি সাধারণ পদ। এই তিনটা জিনিস যখনই আমি শিখলাম, তখন আমি গুণোত্তর ধারার এন-তম পদ নির্ণয় সূত্র শিখবো। সো এন-তম পদ নির্ণয় সূত্র শিখতেছি। এন-তম পদ মানে বোঝা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। ওকে, আমি আবার একটু সুন্দর করে লিখি। এন-তম পদ হচ্ছে কি নির্ণয় সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তার মানে পাওয়ার কিন্তু যে এ আর টু দি পাওয়ার আর এর পাওয়ার, এই যে আর, এই আর এর পাওয়ার শুধুমাত্র কিন্তু এই আর এর পাওয়ার হচ্ছে কি এন মাইনাস 1। তাহলে আমরা জানি এ মানে হচ্ছে কি প্রথম পদ, আর মানে হচ্ছে সাধারণ পদ, আর এন মানে হচ্ছে পদ সংখ্যা আর মাইনাস 1। এখন আর নির্ণয় সূত্র কিন্তু অলরেডি আমরা জেনে গেছি। আর মানে কি বলেন তো? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। যেমন এখানে আর কত বলেন তো? দ্বিতীয় পদ কত? 4, আর প্রথম পদ কত? 2। তাহলে দ্বিতীয় পদ 4, প্রথম পদ 2, 2 দ্বারা 2 কে ভাগ করলে 4 কে ভাগ করলে পৌঁছায় 2। সেম ভাবে আপনি যদি 4 আর 8 এর মধ্যে ভাগ করেন, 8 ভাগ 4 উত্তর আসবে 2। 8 আর 16 এর মধ্যে যদি ভাগ করেন 16 ভাগ 8 উত্তর আসবে 2। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আর এর মান 2 করে আছে। তাহলে এটা একটা গুণোত্তর ধারা, এবং এখানে আমরা আর নির্ণয় সূত্রও কিন্তু পেয়ে গেলাম। এই যে আর মানে বোঝায় কি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে দ্বিতীয় পদকে আমি প্রথম পদ দ্বারা ভাগ করলাম, তাহলে কিন্তু আমি আর এর মানটা পেয়ে গেলাম। সেটা হচ্ছে কত? 2। আচ্ছা, এবারে এই অঙ্কটা থেকেই একটু প্রশ্ন দেওয়ার চেষ্টা করি একটা। সো আমরা যদি একটু দেখি যে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, এটা হচ্ছে কি 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16। এখন আমি যদি আপনাকে বলি যে এটা 10তম পদ কত, এই পদের ধারার 10তম পদ কত, এই ধারার 10তম পদ কত, সেটা আপনি কিভাবে বের করতে পারেন? তাহলে আমরা প্রথমে
লিখে ফেলবো এখানে আসলে কি কি চাইছে এখানে। এ মানে আমরা দেখতে পাচ্ছি এখানে এ মানে কত, প্রথম পদ হচ্ছে 2, তারপর এন, এন মানে কত, কততম পদ, এই যে 10, তাহলে এন এর মান কত 10, আর আর এবার লাগবে আমার কি আর, তাহলে আর একটু আরটা ভালো করে লিখি, আর আর হচ্ছে কি এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, আমরা জানি অলরেডি 4 ভাগ 2 মানে 2, তাহলে আমি 10তম পদ বের করি। সো 10তম পদ, এটা বের করার সূত্র হচ্ছে কি আমরা জানি একটু আগে শিখেছি a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে a এর মান হচ্ছে কি 2 ইনটু r, আর মানে হচ্ছে কি r এর মান হচ্ছে কত 2, 2 পাওয়ার হচ্ছে n মাইনাস 1, n এর মান কত 10, তাহলে 10 মাইনাস 1। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু এই যে বসানো শেষ। এবারে 2 ইনটু 2 টু দি পাওয়ার 10 থেকে 1 বাদ দিলে কত পাওয়া যায় 9, 2 ইনটু 2 টু দি পাওয়ার 9 মানে কত বলেন তো, 2 কয়টা 9টা, তাহলে 2 টু দি পাওয়ার 9 মানে, তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে আমি জানি, আমি 2 টু দি পাওয়ার 9 মানে কত সেটা জানি না, 2 টু দি পাওয়ার 7 মানে জানি হচ্ছে 128, তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে কি 256, আর 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে কি কত 512, তাহলে উত্তর এটা হচ্ছে 512, 2 টু দি পাওয়ার 9 এর মান 500, এটা আমি বের করে নিলাম আর কি। এবারে 2 এর সাথে 512 গুণ করলে হয় হচ্ছে কি 1024, এই তো 1024, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা n তম পদ নির্ণয় সূত্র কিন্তু শিখে গেলাম। আমাদের এবারে শেখা লাগবে কি সমষ্টি নির্ণয়ের সূত্র। তো এবারে আমরা সমষ্টি নির্ণয় সূত্রটা শেখার চেষ্টা করি। সমষ্টি নির্ণয়ের সূত্র, সমষ্টি নির্ণয়ের সূত্র দেখেন, সমষ্টি নির্ণয়ের আবার দুইটা সূত্র আছে, দুইটা সূত্র আছে। আমি সমষ্টি নির্ণয়ের সূত্র কয়টা শিখাবো, দুইটা সূত্র আছে। একটা যদি r যদি 1 থেকে বড় হয়, আর আরেকটা যদি r 1 থেকে ছোট হয়। ওকে, r 1 থেকে, r এর মান যদি 1 এর থেকে বড় হয়, r মানে আমরা কি জানি সাধারণ অনুপাত বা সাধারণ পদ, অর্থাৎ ভাগ করার মাধ্যমে, দুইটা পদকে ভাগ করার মাধ্যমে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে r। সেই r এর মানটা যদি 1 এর থেকে বড় হয় তাহলে এক ধরনের ফর্মুলা, আর r এর মানটা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে কিন্তু আরেক ধরনের ফর্মুলা। এখন আমি একটু ফর্মুলাটা লিখে ফেলি, তাহলে সেটা হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, আর এটা সূত্র হচ্ছে a 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। একটা জিনিস খেয়াল করেন, দুইটা সূত্র কিন্তু কাছাকাছি, তাই না, সেম, খালি কি কি হয়েছে চেঞ্জ হয়েছে, কোথায় সব সেম আছে, খালি চেঞ্জ হয়েছে যে এইটায়, এই যে এটা হচ্ছে যদি r এর মান 1 থেকে বড় হয় তাহলে r প্রথমে চলে আসবে, এই যে r, আর r এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে r চলে যাবে হচ্ছে কি পরে। মনে রাখার স্বার্থে আমি বললাম, ছোট যেহেতু তার মানে ওর অবস্থান কি হবে পরে হবে, আর যখনই বড় তখন ওর অবস্থান কি হবে প্রথমে হবে। আচ্ছা ধরেন এটা দ্বারা কি বোঝায়, ধরেন সাপোজ r এর মান 5 পাইছি আর r এর মান পাইছি হচ্ছে 0.5। এখন ধরেন আমি দুইটা মান পাইছি, এখন কোনটা কোন সূত্র প্রয়োগ করবো আমি বুঝবো কিভাবে, তাই তো। r এর মান 5 কি 1 এর থেকে বড় না ছোট, 5 অবশ্যই কি 1 এর থেকে বড়, তাহলে অবশ্যই আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। ওকে, আচ্ছা এখানে r এর মান কত 0.50, এটা কি 1 থেকে বড় না ছোট, 1 থেকে কিন্তু ছোট, 0.50 1 থেকে ছোট, তাহলে অবশ্যই এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। তাহলে দুইটা ফর্মুলার ডিফারেন্সটা বুঝতে পেরেছেন, আর এর মান চেঞ্জ হইলে ফর্মুলার মানও চেঞ্জ হয়ে যাবে, সরি ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দুইটা কন্ডিশন আছে, একটা কন্ডিশন হচ্ছে 1 থেকে বড় কিনা, একটা হচ্ছে 1 থেকে ছোট কিনা। 1 থেকে বড় হইলে এই ফর্মুলা পড়বে, আর 1 থেকে ছোট হইলে এই ফর্মুলা পড়বে। তাহলে আমাদের দুইটা কন্ডিশন দেখে মিলায় নিলেই হয়ে যাবে। তাহলে আমরা দুইটা ফর্মুলার দুইটা অঙ্ক একটু করে দেখার চেষ্টা করি আমাদের বই থেকে, তাহলেই বোঝার সুবিধা হবে। আচ্ছা ওকে, সো
আমাদের বইয়ে যদি আমরা দেখি, যে 12 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষা আসছিল আপনাদের বইয়ের 264 নাম্বার পেজে। তো 12 নম্বর অঙ্কটা আমরা করবো তাহলে এখন। 12 নম্বর অঙ্কটা দেয়া আছে হচ্ছে কি 2 - 4 + 8 - 16 প্লাস ডট 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 ডট, বলছে প্রথম 7টি পদের সমষ্টি, প্রথম 7টি পদের সমষ্টি এটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমার প্রথম কাজ হলো যেটা 7টি পদের সমষ্টি বের করতে বলছে, আমি এটা দেখেই বুঝতেছি এটা গুণোত্তর ধারা। কিভাবে দেখেন, এই যে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 পাওয়া যায়, 8 কে 4 দ্বারা ভাগ করলে 2 পাওয়া যায়, 16 কে 8 দ্বারা ভাগ করলে 2 পাওয়া যায়। প্রত্যেক ক্ষেত্রে যেহেতু আমি 2 পাচ্ছি, আমি এটা গুণোত্তর ধারা। এবারে আমার সমষ্টি বের করার সূত্র কিন্তু একটু আগে শিখেছি কয়টা, দুইটা। কোনটা আমি ব্যবহার করবো সেটা নির্ভর করে আর এর মানের উপরে। তাহলে আমি প্রথম টার্গেট হচ্ছে আর বের করা। আমি যদি এখানে যাই, প্রথমে যদি আমি একটু এই জায়গাটা একটু ইয়া করে ফেলি, যে এ মানে আমরা কত পাচ্ছি, এ মানে পাচ্ছি হচ্ছে 2, আর এন মানে কত পাচ্ছি, 7টি পদের সমষ্টি বের করতে হচ্ছে, তার মানে এন মানে 7। আচ্ছা, এবারে আর বের করবো আমরা। আর মানে কি জানি বলেন তো, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ এখানে কত, 4, আর প্রথম পদ কত, 2। তাহলে 4/2, উত্তর কত, 2। কিন্তু এই যে একটা ভুল করছি, কিন্তু আমরা কি ভুল করছি বলেন তো, আমরা ভুল করছি হচ্ছে যে এই চিহ্নটা কনসিডার করি নাই। 4 এর সামনে কি আছে বলেন তো, মাইনাস, আর 2 এর সামনে কি আছে, প্লাস। এই যে 4 এর সামনে যে মাইনাস আছে, এইটা কিন্তু আমরা এখানে লিখি নাই। তাহলে এখন থেকে মনে রাখতে হবে চিহ্ন সহ লিখতে হবে, প্লাস হলে তো লেখার দরকার নাই। যেমন 2 এর সামনে আছে কি, 2 এর সামনে প্লাস আছে, সো 2 এর সামনে প্লাস ভাগ করার সময় লেখার দরকার নাই। কিন্তু যদি মাইনাস থাকে অবশ্যই ভাগ করার সময় সেটা লিখে নেবেন। তাহলে 4 এর সামনে যেহেতু মাইনাস আছে, সো এখানে আমরা ভাগ করার সময় মাইনাস লিখবো, এবং আলটিমেটলি উত্তর হলো -2। শুধু 2 না, কিন্তু শুধু 2 উত্তর আর -2 উত্তর অনেক বড় তফাৎ। কিন্তু কেন বলতেছি অনেক বড় তফাৎ, শুধু 2 কিন্তু 1 থেকে বড়। 2 1 থেকে বড় না, 1 থেকে কিন্তু বড়। আর যদি -2 বলি, বলেন তো -2 1 থেকে বড় না ছোট? -2 অবশ্যই 1 থেকে ছোট, 1 এর ছোট। কিভাবে আমি আপনাকে বোঝাই, এই যে 0 1 2 3 ডট ডট ডট, আর বাম দিকে গেলে কি মানে -1 -2 -3 ডট ডট ডট। তাহলে আলটিমেটলি আমাদের সংখ্যা, এটাকে বলা হয় আদর্শ সংখ্যার রেখা, হ্যাঁ, রিয়েল নাম্বার লাইন। দেখেন 0 থেকে ডান দিকে গেলে হচ্ছে কি প্লাস, আর 0 থেকে বাম দিকে গেলে মাইনাস। আলটিমেটলি এই যে মান যত আসবে এখানে, এই 0 থেকে ছোট, তারা কি 0 থেকে ছোট। তাহলে অবশ্যই -2 যদি বলি আমরা, -2 কিন্তু এই 1 এর থেকে কি ছোট। কারণ কি, সে তো 0 থেকেই ছোট। 0 থেকে যদি যে জিনিসটা ছোট, সেটা তো 1 থেকেও ছোট, স্বাভাবিক, তাই না? তাহলে আমরা কিন্তু বুঝে যাচ্ছি যে মাইনাস চিহ্ন যখনই চলে আসে, ওই জিনিসটার মান কিন্তু কি হয়ে যায়, একদম 0 থেকে কম হয়ে যায়। ধরেন আমি যদি বলি -1000 যদি বলি, এটা কিন্তু এই -1000 কিন্তু 1 এর থেকেও ছোট। কারণ কি, -1000 অনেক দূরে আছে এইদিকে বাম দিকে। যারা হচ্ছে কি এই দিকে যত বড় সংখ্যাই হোক না কেন মাইনাস এই দিকে, সেটা কিন্তু আলটিমেটলি 0-র সাথে কম্পেয়ার করবো আমরা, এবং 0 থেকে কি তারা ছোট। আর ডান দিকে যত সংখ্যা আগাবে প্লাস সহ, সেটা হচ্ছে কি 0-র থেকে বড়। তাহলে আলটিমেটলি -1000 কিন্তু 1 এর থেকে কি বলেন তো, 1 এর থেকে ছোট। তাহলে -2 কি 1 এর থেকে ছোট। কোনো কিছুর সামনে যখনই মাইনাস চলে আসবে, ওইটা কিন্তু কি হয়ে যাবে, 1 এর থেকে ছোট হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখেন, আমরা বুঝে গেলাম এখানে যে আমাদের আর এর মান কত। তাহলে আর এর মান হচ্ছে -2। তাহলে বলেন তো আর এর মান 1 থেকে বড় না ছোট? আর এর মান 1 থেকে ছোট। তাহলে আর এর মান হচ্ছে কি 1 থেকে ছোট। এই ছোট, এই যে এই চিহ্ন দ্বারা বোঝায় আর এর এই পাশে যে আছে সে হচ্ছে ছোট। তাহলে এই চিহ্নটা, এই চিহ্নের এই পাশে যে থাকে সে বড়, আর এই চিহ্নের এই পাশে যে থাকে সে ছোট। মানে জিনিসটা আপনাকে বোঝাই, ধরেন এই যে এই দুইটা কলম দ্বারা আমি একটা কেচি বানালাম, এই কেচির ভেতরে যে থাকবে সে বড়। যেমন ধরেন এইভাবে আনলাম, তাহলে এখানে আমি বড়, আপনারা সবাই ছোট। আবার এই চিহ্নটাকে যদি আমি ঘুরাই দেই,
আলটিমেটলি আমি কিন্তু এই কেসির বাইরে আছি, তাহলে আমি ছোট আপনারা বড়। আচ্ছা এবারে তাহলে আমরা একটু এই অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে আর এর মান কি বলেন তো, আর ইকুয়াল টু -2। যেহেতু আর এর মান 1 থেকে ছোট, আমরা দুইটা সূত্র শিখছিলাম, একটা হচ্ছে a r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1, আর আরেকটা সূত্র শিখছিলাম a 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। এখন কোন সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো? আমরা এই দুইটা সূত্রের মধ্যে মুখস্থ রাখতে হবে কোনটা। আমি কিন্তু বলে দিয়েছিলাম যে ছোট সে বড় পরবর্তীতে চলে যাবে। এই দুইটা, এই যে দুই জায়গায় আর প্রথমে আছে, তার মানে ও বড়, আর এই সূত্রে আর কি আছে পরে আছে, তার মানে আর ছোট। আর কার থেকে ছোট? এই যে 1 এর থেকে ছোট। আর কিন্তু 1 এর থেকে ছোট। 1 এর সাথে আমরা কম্পেয়ার করব আর কে অলওয়েজ আর কে কার সাথে কম্পেয়ার করব? 1 এর সাথে, যে 1 এর থেকে বড় নাকি 1 এর থেকে ছোট। যেহেতু আর 1 এর থেকে ছোট, তাহলে আর পরবর্তীতে আছে যেই সূত্রে, সেই সূত্রটাই প্রয়োগ করব। তাহলে আলটিমেটলি আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে আমরা এখন এই সূত্রটা নিয়ে কাজ করি। তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা বলতে পারি যে a কি 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। এবারে a এর মান কত আমরা জানি? 2 ইনটু 1 - r। r এর মান হচ্ছে কত? -2, তাই তো? -2, তারপর হচ্ছে n এর মান কত? 7। এখন আমি ফার্স্ট ব্র্যাকেট রাখবো না, এখানে তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এটা আমার মন মর্জি মতো আমি দিয়ে দিলাম, কারণ অলরেডি ভেতরে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। 1 মাইনাস এই r এর মান কি? -2। তাহলে মনে রাখবেন প্লাস থাকলে তো কোনো ঝামেলাই নাই, কিন্তু যখনই মাইনাস আসবে অবশ্যই আপনাকে ভাই মাইনাস সহ লিখতে হবে। শুধু 2 লিখলে কিন্তু উত্তর ভুল। আমি এই জন্য উত্তর ভুল, অত অ্যান্সার ভুল চলে আসবে। এই জন্য যে আর এর মান শুধু 2 না লিখে কিন্তু আমি কিন্তু -2 লিখছি। আর যখন মাইনাস লিখছি তখন কিন্তু আমি মাইনাসটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকায় দিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয়। এবারে আমি তাহলে পরবর্তী স্টেজে চলে যাচ্ছি। 2 ইনটু এই যে 1 মাইনাস এই যে 2 টু দি পাওয়ার 7 মানে কত বলেন তো? 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে কি? আমি শিখেছিলাম একটু আগে, কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন ধরুন 2 কে স্কোয়ার করলে কত পাওয়া যায়? 4। 2 কে কিউব করলে, আমি বলি আবারও এখানে লিখি, 2 কে স্কোয়ার করলে পাওয়া যায় কত? 4। 2 কে কিউব করলে পাওয়া যায় 8। 2 টু দি পাওয়ার 4 মানে 16। এই জিনিসগুলো মনে রাখতে হবে, তাহলে অঙ্ক করা আপনার সহজ হবে। কারণ আপনার যেহেতু একটা প্রশ্ন উত্তর করার জন্য 1 মিনিট সময় পাবেন। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত বলেন তো? 32। 2 টু দি পাওয়ার 6 মানে 64, আর 2 টু দি পাওয়ার 7 মানে 100 কত? 128। তাহলে বলতে পারি 2 টু দি পাওয়ার 7 এর মান কিন্তু আমরা জানি, এটা মুখস্থ রাখবেন একটু, মাঝে মাঝে লাগে আর কি। তাহলে 2 টু দি পাওয়ার 7 এর মান হচ্ছে 128। কিন্তু আমাদের কি হলো উত্তর? হয় নাই কিন্তু, কারণ এই যে 2 এর সাথে কিন্তু কি ছিল? একটা মাইনাস ছিল। তাহলে মাইনাসের উপরে পাওয়ার যখন বিজোড় সংখ্যা হয় তখন মাইনাসটা থেকে যায়, অ্যানসারেও মাইনাসটা থেকে যায়। আর মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাস আর থাকে না, তখন প্লাস হয়ে যায়। বোঝাই জিনিসটা এরকম ধরে, -2 এর উপরে যদি 3 থাকে, 2 কে কিউব করলে আমরা জানি উত্তর 8। শুধু 8 উত্তর না, কারণ এই যে মাইনাসের উপরে বিজোড় সংখ্যা যেহেতু পাওয়ার আছে, তাহলে উত্তরেও মাইনাস থাকবে। আর যদি আমি বলি শুধু কিউব, 2 টু দি পাওয়ার কিউব, তাহলে উত্তর 8। ওকে, আচ্ছা এখন এই জিনিসটা যদি এভাবে লিখি আমি এখন -2 টু দি পাওয়ার 4, তাহলে উত্তর কত? তাহলে কিন্তু 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। শুধু 16 উত্তর। কেন শুধু 16 উত্তর? কারণ এই মাইনাসের উপরে জোড় সংখ্যা পাওয়ার 4 হচ্ছে একটা জোড় সংখ্যা, তাহলে আলটিমেটলি মাইনাস আর থাকবে না উত্তরে। কিন্তু 3 যেহেতু একটা বিজোড় সংখ্যা, এজন্য এখানে উত্তরেও মাইনাস থেকে যাবে। তাহলে আমি কম্পেয়ারটা যখন আমি শিখে গেলাম, এবারে এই 128 এর সামনে তাহলে মাইনাস থেকে যাবে। কেন থাকবে? কারণ 7 একটা বিজোড় সংখ্যা। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট আমরা রাখতে পারতেছি না, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা 1 আর এই মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস। তাহলে 1 প্লাস 2। আচ্ছা এবারে আমরা একটু এটা মুছে দেই, তাহলে আমাদের এটা করতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। তাহলে 2 ইনটু এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে এবারে? প্লাস। বোঝার চেষ্টা করেন। আচ্ছা আমি এটা একটু তুলে নিই, হ্যাঁ, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। ফার্স্ট ব্র্যাকেট ডিভাইডেড বাই এই যে 2 আর 1 মিলে 3 হয়ে যায়, সো 3 লিখে আমি।
এবারে 2 ইন্টু 1, এই মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 128 ডিভাইডেড বাই 3। এবারে 2 ইন্টু 128 এর এক যোগ করলে হয় 129 বাই 3। এবারে 3 দ্বারা 129 কে কাটলে কত আসে বলেন তো? 129 কে কাটে 3 4 12 আর 3 3 কে 9 মানে 43। 43 আসে। 3 4 12 আর 3 3 কে 9, তাহলে 43 আর 2 গুণ করলে হয় হচ্ছে 86। তাহলে আমাদের উত্তর কিন্তু 86। তো এভাবে কিন্তু এই অঙ্কটা কিন্তু একটা চাকরির পরীক্ষা ছিল, ঠিক আছে? তো তার মানে এই অঙ্কটা কিন্তু আপনারা পেরে গেলেন। তাহলে এবারে আমরা একটু এই অঙ্কটাকে যদি একটু ঘুরায় দিই তাহলে কি রকম হতে পারে? যেমন এই জায়গায় যদি মাইনাসের বদলে আমি সব জায়গায় প্লাস দিয়ে দিই তাহলে উত্তরটা কেমন হতে পারে? দেখেন প্লাস দিলে আমরা দেখতে পাচ্ছি a এর মান কত বলেন তো? a এর মান হচ্ছে 2 আর n এর মান কত বলেন তো? n এর মান হচ্ছে 7। 7 না দিয়ে সাপোজ আমি ধরলাম 7টি পদ না দিয়ে আমি উত্তরটা করে দিলাম। আচ্ছা 7টি পদই লিখি, হ্যাঁ 7টি পদ সমষ্টি। আচ্ছা n এর মান হচ্ছে 7 আর r এর মান কত বলেন তো? r এর মান হচ্ছে কি 4/2। তো 4/2 মানে আলটিমেটলি 2। আচ্ছা তাহলে আমি সমষ্টি আমি দেখতে পাচ্ছি r এর মান কত? 2। তাহলে 1 থেকে বড় না ছোট? 2 1 থেকে বড় না ছোট? r এর মান 2, এই 2টা 1 থেকে বড় না ছোট? অবশ্যই 1 থেকে বড়। যেহেতু 1 থেকে বড়, যেহেতু r এর মান আমরা কন্ডিশন পেয়েছি হচ্ছে r এর মান কি 1 থেকে বড়, তাহলে আমাদের সূত্র কিন্তু কি হয়ে যাবে বলেন তো? সমষ্টির সূত্রটা হবে হচ্ছে এরকম। দুইটা সূত্র শিখেছিলাম না, তার মধ্যে এই সূত্রটা আমাদের অনেক কাজে লাগবে। তাহলে a ইনটু 1 মাইনাস সরি 1 মাইনাস না r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1। এবারে তাহলে আপনি যে এর মান বসাবেন, এর মান হচ্ছে 2 ইনটু r টু দি পাওয়ার n, r এর মান হচ্ছে কি 2n, n এর মান কত 7 মাইনাস 1 ডিভাইড বাই এই যে r এর মান হচ্ছে 2 মাইনাস 1। আলটিমেটলি তাহলে 2 ইনটু 2 টু দি পাওয়ার 7 মানে কত বলেন তো? 128, একটু আগে আমি শিখেছি। আর ডিভাইড বাই 2 থেকে 1 বাদ দিলে কত পাওয়া যায়? 1। 1 কি নিচে রাখতে হয়? আলটিমেটলি তো 1 থাকাও যা না থাকাও যা, তাহলে 1 কিন্তু থাকবে না। তাহলে আলটিমেটলি 2 ইনটু 128 থেকে 1 বাদ দিলে হচ্ছে 127 আর 127 এর সাথে 2 গুণ করলে আসে হচ্ছে কত? 254। সো এই যে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের পুরো ক্লাসটা কিন্তু এখানেই শেষ। পুরো সূত্রের যে ক্লাসটা আমরা শেখালাম সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, এটা কিন্তু আমাদের এখানেই শেষ। সো আপনারা যারা কোর্সে ভর্তি হতে চান এই নাম্বারে 01849609196 হোয়াটসঅ্যাপে নক করবেন। সামান্য কিছু টাকায় আপনি সারা জীবনের জন্য ম্যাথটা শিখতে পারবেন। আচ্ছা আমরা যদি একটু এই ক্লাসটাকে সামারি করি, পুরো ক্লাসটাকে যদি সামারি করি তাহলে আমরা কিন্তু দুইটা জিনিস শিখতে পেরেছি। কয়টা জিনিস শিখতে পেরেছি? দুইটা। একটা হচ্ছে সমান্তর ধারা শিখতে পেরেছি, আর হচ্ছে কি শিখতে পেরেছি? গুণোত্তর ধারা শিখতে পেরেছি। সমান্তর ধারায় আমরা দুই ধরনের সূত্র শিখেছি। একটা হচ্ছে কি বলেন তো? পদ নির্ণয় সূত্র, একটা হচ্ছে কি সমষ্টি নির্ণয় সূত্র। গুণোত্তর ধারায়ও কিন্তু আমরা দুই ধরনের সূত্র শিখেছি, একটা পদ নির্ণয় সূত্র, একটা সমষ্টি নির্ণয় সূত্র। পদ নির্ণয় সূত্রটা আমাদের কি ছিল বলেন তো? পদ নির্ণয় সূত্র ছিল হচ্ছে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, মনে পড়ছে? এটা ছিল হচ্ছে কি পদ নির্ণয় সূত্র। আচ্ছা আর সমষ্টি নির্ণয় সূত্র কি ছিল? যে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, সরি n বাই 2 ছিল সাথে, n বাই 2 a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সো এটা ছিল হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র। আচ্ছা আর পদ নির্ণয় সূত্র এখানে কি ছিল? a r টু দি পাওয়ার n মাইনাস 1, মনে পড়ছে? এটা হচ্ছে পদ নির্ণয় সূত্র। আর সমষ্টি নির্ণয় সূত্র ছিল হচ্ছে কি দুইটা। কয়টা ছিল? দুইটা। একটা যদি হচ্ছে কি r যদি 1 থেকে বড় হয়, আর একটা হচ্ছে কি r যদি 1 থেকে ছোট হয়, তাহলে সূত্র ছিল কি a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, আর একটা ছিল হচ্ছে কি a 1 মাইনাস r টু দি পাওয়ার n আর 1 মাইনাস r। সো এই ছিল আমাদের পুরো ক্লাসের একটা সামারি।
সো আশা করছি তাহলে আপনাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা থাকবে না, আপনি চাকরি পরীক্ষায় বা বিসিএস এ যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনি উত্তর করতে পারবেন। সো আরো ভালোভাবে উত্তর করার জন্য অবশ্যই আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা থাকবে না আশা করতেছি আর কি। আচ্ছা, তো আপনারা তাহলে এই কোর্সে ভর্তি হতে পারেন। তো এই ক্লাসটা, ডেমো ক্লাসটা আজকে তাহলে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমি যে কোর্সটা করাচ্ছি এই কোর্সের একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নেই। সো এই কোর্সটা আমি এমন ভাবে সাজিয়েছি, এই বইতে আমি একটু বোঝানোর চেষ্টা করি, সিম্পলি একটু বোঝাই। এই বইতে টোটাল 17টা চ্যাপ্টার আছে। সো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইতে টোটাল 17টা কি আছে, 17টা অধ্যায় আছে। এই 17টা অধ্যায়ের মধ্যে আমি গুনে না অ্যাকচুয়ালি সিলেবাস অ্যানালাইসিস করে এবং বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে, জব সলিউশন অ্যানালাইসিস করে টোটাল চ্যাপ্টার আমি বের করছি 1 2 3 4 5 6 7 8 9 10টা চ্যাপ্টার। সো আলটিমেটলি আমি 10 চ্যাপ্টারস বের করেছি, যেই 10 চ্যাপ্টারস থেকে মূলত চাকরির পরীক্ষা প্রশ্ন আসে এক কথা। তাহলে আলটিমেটলি এই মানুষ যেটা ভুল করে, সব পড়তে যায় চাকরির পরীক্ষায়, সব পড়তে গিয়ে আলটিমেটলি দেখা যায় এমন কিছু পড়ে যেখান থেকে জীবনেও প্রশ্ন আসে নাই, আবার এমন কিছু পড়ে না যেখান থেকে বারবার প্রশ্ন আসে, কারণ সে বুঝতেই পারে না কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট। চাকরির পরীক্ষার স্ট্র্যাটেজিটা এটাই, একজন 3 বছর ধরে পড়তেছে সে চাকরি নাও পেতে পারে, কারণ কি তার পড়ার স্ট্র্যাটেজি হয়তো ডিফারেন্ট ছিল। একটা বই, পুরো একটা বই আপনি কি আদৌ পড়ে মনে রাখতে পারবেন? ধরেন এই বইয়ের জায়গায় যদি আমি সাধারণ জ্ঞান চিন্তা করি, একটা সাধারণ জ্ঞান পুরো বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার কি আদৌ দরকার আছে? সব টপিক থেকে প্রশ্ন আসে না। তাহলে আপনার পড়তে গেলে যেটা করতে হবে, প্রথমত আপনার টার্গেট থাকতে হবে কত বেশি আপনি কাটছাট করে কমাই ফেলতে পারবেন। এই পুরো একটা বইকে আপনি ধরেন, এটা ম্যাথ না, এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাধারণ জ্ঞান একটা বই। এই বইটা এমন ভাবে দাগাবেন, ছোট করবেন, পড়াটাকে এত ছোট করবেন, মানে দাগায় দাগায়, যে আপনি যেন 3 থেকে 4 ঘন্টায় পুরো বইটা রিভাইজ করতে পারেন। তাহলে বুঝবেন যে আপনি বিসিএস বা যে কোনো চাকরি পরীক্ষায় প্রিলিতে টিকবেন। যারা অতিরিক্ত পড়ে, কারণ আলটিমেটলি তো আপনার ব্রেইন তো রোবট না, এটা কম্পিউটারাইজড কোনো প্রোগ্রাম না যে আপনাকে যা দিবেন সব মনে থাকবে। আপনার তো মেমোরিতে প্রতিনিয়ত পড়া ভুলে যাবেন। পড়া ছোট করলে যেটা হবে, খুব দ্রুত আপনার সিলেবাস শেষ হবে, আপনার মনে হবে আপনার পড়াটা আগাচ্ছে, আপনার কনফিডেন্স বাড়বে, প্লাস আপনার ওই পড়াটা মনে থাকবে, রিভাইজ দিলেই মনে করতে পারবেন। আর সব টপিক থেকে যেহেতু প্রশ্ন আসে না, সব পড়ে গুলায় ফেলার কোনো দরকার নেই। তো এই জন্য এই 17টা চ্যাপ্টার থেকে আমি অলরেডি তাহলে কি বলে তো 7 চ্যাপ্টার্স, কিন্তু 7 চ্যাপ্টার্স 9, এটা বাদ, টোটালি বাদ। তাহলে আলটিমেটলি আমাদের এই 10টা চ্যাপ্টার পড়তে হচ্ছে। তাহলে পুরো সিলেবাসটা, পুরো বইটা কিন্তু ছোট হয়ে আসলো। এবারে আপনি প্রিপারেশন নেন এবং এই 10টা চ্যাপ্টার পড়লে আশা করা যায় যে আপনি যে কোনো চাকরি পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক না কেন, আপনি না পারলে অন্তত বুঝতে পারবেন যে এই অঙ্কটা এইভাবে হবে। অথবা আপনি যখন ম্যাথের প্রস্তুতি নেবেন, তখন এই পুরো বইটা শেষ করার পরে আপনি দেখবেন যে যেই চ্যাপ্টারের যেভাবেই ম্যাথ দাও না কেন আপনি ম্যাথ বুঝতেছেন, অর্থাৎ আপনার কোনো টিউটর লাগবে না, কোনো হেল্প লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি নিজে নিজেই ম্যাথ পারবেন। এই কোর্সটাকে আমি এভাবেই সাজিয়েছি। এই কোর্সটা যারা অলরেডি ম্যাথ পারে তাদের জন্য এই কোর্সটা না। এই কোর্সটা আমি আমার এই কোর্সটার নাম দিয়েছি হচ্ছে জব ম্যাথ প্রিপারেশন। জব ম্যাথ প্রিপারেশন, এবং এইটা শুধুমাত্র বেসিক স্ট্রং কোর্স। অর্থাৎ যারা ভালো ম্যাথ পারেন তাদের জন্য এই কোর্সটা না। যারা ম্যাথে দুর্বল, অনেক বছর আগে, হয়তো 4-5 বছর আগে ম্যাথ করছিলেন, ম্যাথ ভুলে গেছেন বা স্ট্রাগল করতেছেন ম্যাথ বোঝার ক্ষেত্রে, এরকম কাউকে পাচ্ছেন না। কারণ আলটিমেটলি আপনি একটা টিচার রাখতে গেলে 5 থেকে 7 হাজার টাকা টিউশন ফি দিতে হবে, যেটা সম্ভব না। এই জন্য আমি কোর্স ফিটা রেখেছি মাত্র, আগে রেখেছিলাম 450 টাকা, সেখান থেকে আমি কমিয়ে, যেহেতু অনেকেরই আর্থিক সমস্যা বা মন্দা যাচ্ছে, সো চাকরি প্রার্থীর আবেদন করতে গিয়ে অনেক টাকা লাগে, এই জন্য আমি 100 টাকা ডিসকাউন্ট করেছি, 100 টাকা মাইনাস করে এখন কোর্স ফি করেছি হচ্ছে 350 টাকা। এই 350 টাকা কোর্স ফি দেওয়ার মাধ্যমে জাস্ট একবারই আপনাকে এই 350 টাকা দিতে হবে, পুরো 4 মাস আপনি কিন্তু এই পুরো বইটা শিখতে পারবেন, আর আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। সপ্তাহে আমরা একটু মুছে ফেলি, তাহলে একটু দেখাই। আমরা উইকলি 3 ডেজ ক্লাস নিব, রাত 9টায়, আমরা রাত 9টায় ক্লাস নিব, এবং ক্লাসটা হবে হচ্ছে কি
ফেসবুক গ্রুপে। এটা অবশ্যই ফেসবুক গ্রুপটা হবে হচ্ছে কি, ফেসবুক গ্রুপটা হবে হচ্ছে প্রাইভেট ফেসবুক গ্রুপ, নট পাবলিক। শুধুমাত্র যারা করতে হবে তাদের ক্লাস করতে পারবে। তো ফেসবুক গ্রুপ থেকে আমরা হচ্ছে লাইভে ক্লাস নিব, প্লাস ক্লাসগুলো কিন্তু রেকর্ডও থাকবে, ক্লাসগুলা রেকর্ড থাকবে, যে কোনো সময় দেখে নিতে পারবেন। তো সব মিলে আশা করতেছি যারা ম্যাথে স্ট্রাগল করতেছেন আমার কাছে শেখার মাধ্যমে আপনার ম্যাথের স্ট্রং পয়েন্টটা চলে আসবে, বেসিক স্ট্রং হবে, যে কোনো চাকরি পরীক্ষা আপনি ম্যাথ পারবেন ইনশাআল্লাহ। সো যারা আসলে ভর্তি হতে চান তাহলে তারা দ্রুত, আমি নাম্বার দিচ্ছি একটা, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন 018-496-09196 09196 018-496-09196 এখানে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাহলে হচ্ছে ক্লাস শুরু করতে পারবেন। আমাদের ক্লাসটা কিন্তু খুব দ্রুত শুরু হয়ে যাবে, এখনো শুরু হয়নি, ব্যাচটা আমি এখনো চালু করিনি। যারা ভর্তি হওয়ার দ্রুত এই সামান্য কয়টা টাকা আপনার চাকরি জীবনের জন্য ইনভেস্ট করেন, হয়তো এই টাকাটাই আপনাকে চাকরি পাওয়ার হেল্প করবে। কত জায়গায় কত টাকা নষ্ট করেছেন, 350 টাকা হয়তো 2 বেলা খাইলেই টাকা নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি 350 টাকার মাধ্যমে আপনি লাইফ লং একটা ম্যাথ কোর্স পেয়ে যাচ্ছেন। এটা শেখার মাধ্যমে আপনার ম্যাথের দুর্বলতা দূর হবে ইনশাআল্লাহ। সো তাহলে এই নাম্বারটা অবশ্যই কিন্তু নক করবেন। সো আমি নাম্বারটা আবার একটু লিখে দিচ্ছি, এখানে একদম সুন্দর করে লিখে দিই 018-496-09196। সো এটা হচ্ছে ম্যাথ অনলাইন কোর্স। সো আমরা